স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের মডিউল 1 থেকে একটি গুরুত্বপূর্ণ 25 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। প্রশ্নটা হচ্ছে, ভারতের সংবিধান কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত, সেটা বিবৃত করো বা ব্যাখ্যা করো। অর্থাৎ ভারতের সংবিধান কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত হয়েছে। কি সেই মূল নীতি, সেটাই আজকে আলোচ্য বিষয়। তার আগে বলে রাখি যে এই যে তোমাদের সাবজেক্টটা আছে কনস্টিটিউশনাল ভ্যালু, এই সাবজেক্ট থেকে কোনো ছোট প্রশ্ন পরীক্ষায় আসে না। এখানে মডিউল 1 থেকে একটা বড় 25 নম্বরের প্রশ্ন পরীক্ষায় লিখতে হয় এবং মডিউল 2 থেকেও তাই একটা 25 নম্বরের প্রশ্ন পরীক্ষায় লিখতে হয়। তোমাদের প্রথমে সংক্ষেপে বিষয়টা বলবো, তারপরে প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা নিয়ে আলোচনা করব। দেখো, ভারতের সংবিধানের যেসব মূল নীতির ভিত্তিতে তৈরি হয়েছে সেগুলো বেশিরভাগই যে সংবিধানের প্রস্তাবনা অর্থাৎ মুখবন্ধ আছে সেখানে তোমরা দেখতে পাবে। এখানে যেসব নীতিগুলো আমি নোটসের মধ্যে রেখেছি সেটা হচ্ছে ন্যায়, স্বাধীনতা, সাম্য। ন্যায়, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এই পয়েন্টগুলো আমি নোটসের মধ্যে ব্যাখ্যা করেছি। এবারে তোমরা প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে চাও, আমাদের প্রত্যেক সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে। অ্যাডমিশান নিতে চাইলে এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস, 3 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করানো হবে। তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। চলো এবারে তোমরা প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা দেখে নাও। প্রশ্নটা ছিল কি? প্রশ্নটা ছিল, ভারতের সংবিধান কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত, বিবৃত করো। তোমাদের প্রথমেই একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, ভারতের সংবিধান 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়, যা ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করে। সংবিধানের প্রস্তাবনায় জাতীয় লক্ষ্য আদর্শগুলি তুলে ধরে এর মধ্যে ন্যায়, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের মূল নীতি অন্তর্ভুক্ত রয়েছে। এই নীতিগুলি আমাদের দেশের মৌলিক কাঠামো, মূল্যবোধকে প্রতিফলিত করে, যা আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির মূল ভিত্তি হিসাবে কাজ করে। এবার দেখো মূল্যবোধগুলি বিশ্লেষণ। প্রথমে আছে দেখো জাস্টিস অর্থাৎ ন্যায়। ভারতীয় সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক ধারণা হলো ন্যায়। বলছে এটি সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচারের একটি পদ্ধতি স্থাপন করে, যা সমাজের প্রতিটি সদস্যের প্রতি সমান আচরণ ও অধিকারকে নিশ্চিত করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, সংবিধানের প্রস্তাবনা ন্যায় বিচারের ওপর জোর দেয়, যা সমাজের অব্যবস্থাকে দূর করে এবং প্রতিটি ব্যক্তির সুযোগ ও সুরক্ষা প্রদান করতে সহায়তা করে। সংবিধানের বিভিন্ন ধারায় উল্লেখিত ন্যায় বিচার সামাজিক বৈষম্য দূর করার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার করে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে স্বাধীনতা অর্থাৎ লিবার্টি। স্বাধীনতা হলো গণতন্ত্রের ভিত্তি, যা সংবিধানের মূল নীতির একটি অংশ। ভারতীয় নাগরিকদের স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে। সংবিধানের 3য় অংশে মৌলিক অধিকারগুলির মধ্যে মত প্রকাশের স্বাধীনতা, বিশ্বাস, ধর্মাচরণের স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতা অন্তর্ভুক্ত রয়েছে। এই স্বাধীনতাগুলি নিশ্চিত করে যে কোনো ধরনের বাধা বা বৈষম্য ছাড়াই জনগণ তাদের ইচ্ছামতো মত প্রকাশ করতে এবং নিজেদের ধর্মচারণ করতে পারে। তারপরে বলা হচ্ছে দেখো সাম্য। সংবিধানের অন্যতম প্রধান আদর্শ হলো সাম্য, যা প্রত্যেক নাগরিককে সমান অধিকারের ভিত্তিতে আচরণ করার প্রতিশ্রুতি দেয়। এটি জাতি, বর্ণ, লিঙ্গ, ধর্মের ভিত্তিতে
কোনো ধরনের বৈষম্যকে দূর করার জন্য কাজ করে। সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারায় নাগরিকদের সাংবিধানিক এবং সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। এটা সাংবিধানিক নয়, সমান অধিকার এবং সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। ভারতের গণতান্ত্রিক কাঠামোতে প্রতিটি ব্যক্তিকে সমানভাবে সুযোগ প্রদান করা সংবিধানের প্রধান লক্ষ্য। পরের পয়েন্ট বলা হচ্ছে সার্বভৌম অর্থাৎ সভেরেন্টি। এখানে কি বলা হচ্ছে, ভারত একটি সার্বভৌম দেশ যা কোনো বাইরের শক্তি দ্বারা নিয়ন্ত্রিত নয়। ভারতের জনগণ দেশের সর্বোচ্চ ক্ষমতার উৎস এবং তারাই তাদের নেতা নির্বাচন করে। সার্বভৌমত্ব ভারতের স্বাধীন ও স্বনির্ভর অবস্থাকে প্রতিফলিত করে, যেখানে দেশের নিজস্ব নিয়মকানুন তৈরি করে এবং বিদেশি প্রভাব থেকে মুক্ত থাকে। সমাজতান্ত্রিক, পরের পয়েন্ট হচ্ছে সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট। দেখো, ভারতীয় সংবিধানে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক শব্দটি যোগ করা হয়। এই ধারণার মাধ্যমে সম্পদের ন্যায়সঙ্গত বণ্টন এবং অর্থনৈতিক সমতা নিশ্চিত করার প্রচেষ্টা করা হয়েছে। সমাজতান্ত্রিক আদর্শের মাধ্যমে ধনী ও দরিদ্রের মধ্যে ফারাক কমিয়ে অর্থনৈতিক সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ওপরে জোর দেওয়া হয়েছে। তারপরের পয়েন্ট বলা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে সরকার কোনো ধর্মকে সমর্থন বা বিরোধিতা করে না। প্রত্যেক নাগরিককে তাদের ইচ্ছামতো ধর্মচারণ করার অধিকার দেওয়া হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্র ধর্মীয় বিষয়গুলিকে নিরপেক্ষ থাকবে এবং প্রত্যেক ধর্মকে সমান চোখে দেখবে। এই ধর্মনিরপেক্ষতার মাধ্যমে ভারত ধর্মীয় ভেদাভেদ দূর করে সকল ধর্মের মধ্যে সাম্য ও সম্প্রীতি স্থাপন করা হয়েছে। পরের পয়েন্ট হচ্ছে গণতান্ত্রিক। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে জনগণই শাসনের মূল উৎস। জনগণ প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে এবং সরকারকে নিয়ন্ত্রণ করে। এই গণতান্ত্রিক কাঠামো ভারতের জনগণকে তাদের মতামত প্রকাশের সুযোগ দেয় এবং সমান অধিকার ভোগ করার অধিকার নিশ্চিত করে। তারপরের পয়েন্ট বলা হচ্ছে দেখো প্রজাতন্ত্র অর্থাৎ রিপাবলিক। ভারত একটি প্রজাতন্ত্র, যার অর্থ হলো রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয় এবং কোনো বংশগত রাজতন্ত্র নেই। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত প্রতিনিধির দ্বারা নির্বাচিত হন এবং এইভাবেই গণতন্ত্র ও প্রজাতন্ত্রের মূল নীতি অনুসরণ করা হয়। এবার হচ্ছে উপসংহার। ভারতের সংবিধানে এই সমস্ত আদর্শগুলির ওপর ভিত্তি করে গঠিত হয়েছে, যা দেশের সার্বভৌমত্ব, সমাজতান্ত্রিকতা, ধর্মনিরপেক্ষতা, সাম্য, ন্যায় এবং স্বাধীনতার নীতি সুরক্ষিত করে। এই আদর্শগুলি শুধুমাত্র সংবিধানের মৌলিক কাঠামোই নয়, বরং এগুলি ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার মৌলিক উপাদান। সংবিধানের প্রস্তাবনায় নির্ধারিত এই মূল্যবোধগুলি দেশের নাগরিকদের জন্য একটি সমৃদ্ধ, সুবিচারপূর্ণ এবং স্বাধীন পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।